আপনারা যারা অফিসার ইনচার্জ প্রত্যেক থানাতে আছেন, আপনারা বলুন তো, সব জায়গায় মুখ্যমন্ত্রী যাবে, তারপরে আপনারা নড়ে চড়ে বসবেন? হ্যাঁ, আপনারা কতজন থানা চার্জ নিয়েছেন, কটা থানা এলাকায় স্কুলে গিয়ে বোর্ডে আপনার ফোন নাম্বার লিখে দিয়েছেন? বলুন আপনারা আমাকে, আপনারা কেন এলাকায় কন্ট্রোল করতে পারছেন না? আপনার দিস কোশ্চেন ইজ অ্যারাইজিং, হু উইল পুলিশ দ্য পুলিশ? আমার খুব দুর্ভাগ্য যে আজকে গুন্ডা দমন আইন যেটা করেছে আমরা পাইনি। আমরা পেলে না আরও কন্ট্রোল করে দিতে পারতাম। আমরা যারা ইন্ডিয়ান পেনাল কোড নিয়ে চাকরি করতাম, এভিডেন্স অ্যাক্ট নিয়ে চাকরি করতাম সিআরপিসিতে, আমরা খুব বেশি হলে 14 দিন পিসি পেতাম। 14 দিন। ভারতীয় ন্যায় সংহিতা যখন আসে তখন ওটা 40 থেকে 60 দিন হয়ে গেল। টাইম টু টাইম নেওয়া যায়। এটাতে আপনি কিন্তু 1 বছর আটকে রাখতে পারবেন। 1 বছর। কেন? অনেক এটা নিয়ে চেঁচামেচি করছে বিনা না। পুলিশ যদি নির্দোষ ব্যক্তিকে আজকে আটকে রাখে তাহলে পুলিশের এগেনস্টে কিন্তু রংফুল কনফাইনমেন্টের চার্জ আসে, অপরাধমূলক কাজে যুক্ত থাকে। গতকালকে একজন বলছিল ফেসবুকে যদি লেখা হয় একজনের, তাকে কি অ্যারেস্ট করা? যে আইন থাকলে কিন্তু হবে না, আইনের ইমপ্লিমেন্টেশনটা দরকার। আমাকে হয়তো অনেকে আপনারা ভুল বুঝবেন, যাতা গালিগালাজ করবেন। আমরা বিগত দিনের সরকারে দেখেছি এক সংখ্যক পুলিশ আজকে চরম দলদাসে পরিণত হয়েছিল, যেমন শান্তনু সিনহা বিশ্বাস। ওর ইউনিভার্সিটিতে বহু পুলিশ আজকে জয়েন করেছিল শিক্ষার্থী, সেটা আজকে ধিক্কারিত হচ্ছে, সরকারের বদনাম হয়েছে। এখন ইদানিং 2 মাসে আমি দেখতে পাচ্ছি এক সংখ্যক পুলিশ অফিসার অনেকে এখন বিজেপির হয়ে কাজ করছে। পুলিশ থাকবে নিউট্রাল, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী যদি বলে কতজনকে সাসপেন্ড করবেন আপনি? যে আপনি আমাকে বলুন সাধারণ মানুষ আজকে থানায় যাচ্ছে, ওসি কোনো হেল্প করছে না। আপনি আমাকে বলুন লোকাল এসপি ফোন করছে না, তাহলে তুমি আমাকে হেল্পলাইন দিচ্ছ, হেল্পলাইনে কেন কাজ হবে না? ওসিকে দেখছি ওই শান্তনু সিনহা বিশ্বাস 10 ভরি হার একটা, 20 ভরি গলার সোনা। মানুষ ভালোবাসে না আপনাদের, ওই জন্য জুতো দিয়ে বাড়ি মারছে। মুর্শিদাবাদের এসপি আজকে তাকে পর্যন্ত আজকে বিশ্বাস কি বলছে, আমরা বেলডাঙ্গার ঘটনায় বলছে 30 ঘন্টা ধরে আমরা ধৈর্য ধরেছি। কেন আজকে বলতে খুব খারাপ লাগবে, এই যে আরজিকর ইস্যুটা একটা সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারে ভাই। সাব ইন্সপেক্টর ওয়াজ সাফিসিয়েন্ট টু কমপ্লিট দ্য ইনভেস্টিগেশন। আজকে পুলিশ কমিশনার ইনভলভ, আজকে ডিসি ইনভলভ, তাদের সাসপেন্ড করছে। এ লজ্জা কার? ভালো অফিসার নেই? অনেক ভালো অফিসার আছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আজ থেকে কার্যকর হলো গুন্ডা দমন বিল এবং সেই বিলটি ইতিমধ্যেই আইনে পরিণত হয়ে গেছে। অন্যদিকে দমদমে কুখ্যাত যে দুষ্কৃতী তার শুট আউটের খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, গুন্ডা দমন আইন একদিকে কার্যকর হলো আজ থেকে, আর অন্যদিকে হচ্ছে যে শুট আউটের খবর পাচ্ছি কুখ্যাত দুষ্কৃতীর। সর্বোপরি যে পরিস্থিতি, মানে এই যে গুন্ডা নিয়ন্ত্রণ সত্যি কি সম্ভব হবে এই বিলের মাধ্যমে? আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে মানুষ আমরা বাস করি 3টে আশা নিয়ে পড়ে, সেটা হচ্ছে কি আশা, ভরসা এবং বিশ্বাস। এই 3টের উপরে কিন্তু মানুষ বেঁচে থাকে। তা তুমি আমাকে বলো, এই যে আশা, ভরসা এবং বিশ্বাস বিগত 15 বছরে এটাতে বেনিফিটেড কারা হয়েছে? মূলত যারা অঞ্চল পঞ্চায়েত প্রধান, যারা কাউন্সিলর, যারা এমএলএ, যারা মন্ত্রী এবং তারও উচ্চস্থানে যারা রয়েছে, এদের বেশিরভাগই বেনিফিটেড হয়েছে। আর্থিক দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাদের আশাও পূরণ হয়েছে। ভরসা একজন ছিল, তিনি পুরো ভরসা দিয়ে দিয়েছে এবং তাকে বিশ্বাস করেছিল বলে আজকে মানুষকে হত্যা করে আজকে ওই ভোটগুলো পাইয়ে দিয়েছে। এবার বলি, আমার খুব দুর্ভাগ্য যে আজকে গুন্ডা দমন আইন যেটা করেছে আমরা পাইনি। আমরা পেলে না আরও কন্ট্রোল করে দিতে পারতাম। যারা আপনারা দর্শকবৃন্দ আছেন, যারা দোজ আর দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড অফিসার, আপনারা জানেন না আমাদের কত মর্মবেদনা, আমাদের কত কষ্ট। আমরা চোখের সামনে দেখছি গুন্ডামিগিরি করে আজকে একটা মেয়েকে তুলে নিয়ে গেল, ধর্ষণ করলো, এবং তার আমরা কেস করছি, যখন নাকি কেস থেকে মুক্ত হয়ে চলে আসছে, আমাদের সামনে দিয়ে যখন চলে যায় কত কষ্ট হয়, কত দুঃখ হয়। আজকে গুন্ডা দমন আইনটা সম্পর্কে আপনাদের একটু বলে দিই। আমরা যারা পুলিশ অফিসার, আমরা দেখবেন যে একটা মব যাচ্ছে, বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে, যা খুশি করছে, তাহলে কি করে পুলিশ? ওটা লিখে দেয় একটা, দ্যার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, আনলেস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স আর অ্যাডপ্টেড দেয়ার মে বি আনপ্লেজেন্ট কনসিকোয়েন্সেস রিজাল্টিং ইন দ্য লস অফ হিউম্যান লাইফ অ্যান্ড ব্লাডশেড। এই গদটা আমাদের লিখতে হয়।
এবার কি হচ্ছে, রাম শাম যদু মধু যত আছে মব আমরা অ্যারেস্ট করে দিই। কিটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট আন্ডার সেকশন 151 CRPC। এবার এটাতে কি হচ্ছে, আমরা যখন ওদেরকে পাঠাই কোর্টে, দেখুন এটা তো আছে, দেখুন যখন কোর্টে পাঠাই যে বেগে যাচ্ছে তার দ্বিগুণ বেগে ফেরত চলে আসে, এটা আবার ক্রাইমটা করছে। তাহলে কীরকম লাগে বলুন তো। এই যে গুন্ডা দমন আইনটা, এটা আমি একটু দেখে বলি, কারণ কালকের থেকে আমাকে অনেক জায়গায় বলতে হচ্ছে। দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, এটার মধ্যেই সব রয়েছে। তো অ্যান্টি সোশ্যাল কারা? আপনি, আমি, আপনি বলুন তো। অ্যান্টি সোশ্যাল কি আজকে শাহজাহান নয়? অ্যান্টি সোশ্যাল আজকে জাহাঙ্গীর নয়? অ্যান্টি সোশ্যাল আজকে ক্যানিংয়ের যে শওকত সে নয়? আজকে অ্যান্টি সোশ্যাল অনুব্রত মণ্ডল নয়? অ্যান্টি সোশ্যাল হুমায়ুন কবির নয়? যারা আজকে দিনের পর দিন কমিউনাল হারমোনি নিয়ে বক্তব্য রাখছে তারা অ্যান্টি সোশ্যাল নয়? আপনি আমাকে বলুন তো। হরগোবিন্দ দাস, চন্দন দাসের যে মৃত্যুটা হলো, যারা আজকে ইউনাইটেডের হত্যাটা করলো তারা অ্যান্টি সোশ্যাল নয়? আপনি আমাকে বলুন তো, আজকে মোথাবাড়িতে 7 জন বিচারপতিকে যে মবটা এসেছিল তারা অ্যান্টি সোশ্যাল নয়? আপনি আমাকে বলুন নাগরাকাটিতে, নাগরাকাটাতেও দেখুন একজন এমপি এবং একজন এমএলএ গিয়েছিলেন ত্রাণ নিয়ে, তাকে যেভাবে নাকি একটা মব এসে আক্রান্ত করলো এবং সাস্টেন সিভিয়ার ইঞ্জুরি উইথ এ ভেরি প্রিকোরিয়াস কন্ডিশন, হসপিটালে ভর্তি হচ্ছে কি একজন এমপি। তারা গুন্ডাগিরি করছেন, আইনটা কোথায়? যারা আজকে খুব চেঁচামেচি করছেন তাদের একটু বলছি, আপনি কি জানেন পক্সো আইনটা কেন হয়েছিল? যারা জানেন তাদেরকে আমি কখনো ইনসাল্ট করছি না, একটু জেনে রাখুন। ইন্ডিয়ান প্যানাল কোড রেপ সেকশন রয়েছে 376, আউটরেজ অফ মডেস্টি 354। তাহলে আবার পক্সোটা করা হলো কেন? তো তো ছিলই ওর মধ্যে না, ওতে স্পেসিফিক মাইনরিটিসটার মধ্যে কিচ্ছু লেখা ছিল না। তাহলে কেন হলো? পক্সো আইনটা 2010 সাল থেকে লোকসভাতে এটা নিয়ে আলোচনা হলো। 2012 সালে যে একটা সমীক্ষা হলো, আপনি না চোখ দিয়ে আপনাদের জল এসে যাবে। অল ইন্ডিয়ায় 52 থেকে 55% হচ্ছে কি মাইনরিটি বাচ্চা মেয়েগুলো আজকে তাদের ধর্ষিতা হতে হচ্ছে, এবং সেরকম আইনও নেই, যার জন্য পক্সো আইনটা করা হলো। এবং আপনি দেখে নিন পক্সো আইনে খুব ভালো, আপনাদের একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এই যে বারুইপুরে যে কেসটা হয়েছে, যে মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করেছে, সে তো বর্ণনা আমি দিতে পারবো না, চোখ দিয়ে জল এসে যায়। মেয়েটাকে তুলে নিয়ে গেল, তার জিভ কেটে দেওয়া হলো সারা শরীরে, মানে পারভার্টেড ছেলেটা। তার বউ যে স্বীকারোক্তিটা দিয়েছে, ওই বউয়ের সাথে সে এরকমই কাণ্ড করে। কিন্তু সবচেয়ে যেটা দেখুন, যে আজকে অ্যান্টিমর্টাম ড্রাউনিং বলে কথাটা লেখা আছে, মানে এটা আজকে জীবিত ছিল সে, কিন্তু সে আজকে যদি পুলিশ যদি আজকে পুলিশ যদি আজকে ঠিকমতো যেত, তাহলে কিন্তু আজকে মেয়েটা বেঁচে যেত। কেন? জলে থেকেও মেয়েটা কিন্তু মরেনি, তখনও কিন্তু জলটা খাচ্ছে। কারণ অ্যান্টিমর্টাম ড্রাউনিং কথাটা মানে হচ্ছে যে জলটা খেলে পরে ফুসফুস এবং আজকে পাকস্থলিতে জল পাওয়া গেছে। পুলিশ যদি যেত, আমি পুলিশের নিশ্চয়ই আমি ক্রিটিসাইজ করবো, সেই সময় যদি যেত। প্লাস যখন আজকে যাকে ধরা পড়ছে পুকুর থেকে যখন তুলে আনা হচ্ছে 1.5 ঘন্টা পরে, সেখানেও কোনো পুলিশ নেই। পরবর্তীকালে আমি অন্য ঘটনা যখন আপনারা বলছেন সেখানে গুন্ডা আইনটা বলছি, এটা কি সুবিধা আছে? আমরা যারা ইন্ডিয়ান প্যানাল কোড নিয়ে চাকরি করতাম, এভিডেন্স অ্যাক্ট নিয়ে চাকরি করতাম সিআরপিসিতে, আমরা খুব বেশি হলে 14 দিন পিসি পেতাম, 14 দিন। ভারতীয় ন্যায় সংহিতা যখন আসে তখন এটা 40 থেকে 60 দিন হয়ে গেল, টাইম টু টাইম নেওয়া যায়। এটাতে আপনি কিন্তু 1 বছর আটকে রাখতে পারবেন, 1 বছর। কেন? অনেক এটা নিয়ে চেঁচামেচি করছে, বিনা না। পুলিশ যদি নির্দোষ ব্যক্তিকে আজকে আটকে রাখে, তাহলে পুলিশের এগেনস্টে কিন্তু রংফুল কনফাইনমেন্টের চার্জ আসে, রংফুল রেস্ট্রেনের চার্জ আছে, এবং প্লাস পুলিশের চাকরি চলে যায়। আমাদের বহু পুলিশ অফিসারেরা কিন্তু চাকরি চলে যায়। এবং শুধু তাই না, ইল বি সারপ্রাইজ টু নো ডিএসপি পর্যন্ত জেল কেটেছে। তাহলে এখন এই আইনটা আরেকটা কি হয়েছে, আরেকটা যেটা আমি খুব ভালো মনে করি, দেখুন বিগত দিনের সরকার পিডিপিপি অ্যাক্ট করেছিল, পাবলিক প্রপার্টি যদি ড্যামেজ করে, এবং সেটা কি আবার সেটা আবার আপগ্রেডেড করেছে। তার পরবর্তীকালে আপনি দেখুন মুর্শিদাবাদে বন্দে ভারত কীভাবে আজকে পড়িয়ে দিয়েছে, ঢিল মারছে, পেল্টিং অফ স্টোন, যেটা আপনারা কাশ্মীরে দেখেছেন। আমি কাশ্মীর 2 বার গেছি, একটা ঢিল মেরে যদি ক্ষতি করে 500 টাকা পেত। আজকে ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে আজকে ওই ট্রেন লাইনের স্টোনগুলো পর্যন্ত তুলে আজকে ঢিল মারা হচ্ছে। এই যে আইনটা করেছে এখন, এই আইনটা কিন্তু যারা এই ধরনের দুষ্কৃতিকারী করবে, যারা করবে,
যদি এই আইনে যদি তাদের অ্যারেস্ট করা হয়, তাহলে গভর্নমেন্টের সম্পত্তি যেগুলো ভাঙবে সেই টাকা কিন্তু তাদের কাছ থেকে আদায় করে নেবে। আচ্ছা, গুন্ডা বলতে কাদের বলা হচ্ছে? এখানে একটা কথা আছে, যারা সমাজে বিপজ্জনক কার্যকলাপে জড়িত। বিপজ্জনক কথাটা মেনটেন করবেন, দেখবেন বিপজ্জনক। আবার হচ্ছে গিয়ে হিংসা, ভয় এবং দেখানোর জন্য, এবং যদি অপরাধমূলক কাজে যুক্ত থাকে। গতকালকে একজন বলছিল ফেসবুকে যদি লেখা হয় একজনের, তাকে কি অ্যারেস্ট করা হবে? কখনো না। ফেসবুকে যদি অবজেকশনেবল পোস্ট করে তাহলে আইটি অ্যাক্ট আছে, মানে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, তার সাথে এটা সব। কিন্তু দেখতে হবে এই ফেসবুকে দেওয়ার পরে তাকে ডেকে নিয়ে গিয়ে গুন্ডারা গিয়ে তাকে তুলে নিয়ে চলে গেল যে টাকা না দিলে তোমায় ছাড়বো না। এই ইয়াস, এবার আরও একটা খুব ভালো কাজ করেছে। ধরুন এনডিপিএস অ্যাক্ট, আপনি ড্রাগ নিয়ে যাচ্ছেন। আর্মস অ্যাক্ট, আপনি ড্রাগ নিয়ে গুলি বন্দুক নিয়ে যাচ্ছেন। যেমন দেখেছেন শাহজাহানের আজকে 2000 না 3000 303 পাওয়া গেছে নাকি। এই যে আর্মসগুলো যদি সময়বেত আজকে নিয়ে যায়, তাহলে তারা হচ্ছে গুন্ডা। এবং এই যে আইনটা যখন নাকি আর্মস অ্যাক্টেও হবে, তাহলে এই গুন্ডা দমন আইনটাও তার সাথে অ্যাড হবে। এটা দারুণ করেছে। মানে আমরা না, মানে ডাকাতি করছে দেখতাম, আজকে আনরুলি মব দেখতাম, আমরা কিছু করতে পারতাম না, চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু এই আইনটা যেটা করেছে, এটা এলাকাকে কন্ট্রোল করার জন্য, ক্রাইম যাতে না হয় তার জন্য। যে সমস্ত, দেখুন একটা থানা এলাকায়, আপনি যে থানা এলাকায় বাস করেন, আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন, খুব বেশি হলে 5টা থেকে 7টা ছেলে অসভ্যতা করে। মেইন রুট তাদের ব্রাঞ্চেসগুলো হচ্ছে কি, ওদের শক্তিটা পেয়ে আজকে কিন্তু এই ধরনের কথা বলছে। আমরা যদি ওই 7টা ছেলেকে টাইট করতে পারি, হয় ভালো হও না জেলে থাকো, তাহলে আর কিছু হয় না। কিন্তু কেউ চিন্তা করেনি কথাটা। আমি আপনাদেরকে ফর মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনারা যারা আছেন, আপনারা অনুগ্রহ করে আমি যে সমস্ত থানায় চাকরি করেছে একটু খোঁজ দিন কীভাবে ক্রাইম কন্ট্রোল হয়েছে। এটা কেন বলুন তো? এলাকার মানুষ আমাকে বিশ্বাস করেছিল যে এই অফিসার ওই দলদাসে পরিণত হয়নি। সেই সময় সিপিএমের লোককে অ্যারেস্ট করে দিয়েছি, প্রধানকে অ্যারেস্ট করে দিয়েছি। আজকে আপনাদের এই কথা বলছি এই কারণে যে আইন থাকলে কিন্তু হবে না, আইনের ইমপ্লিমেন্টেশনটা দরকার। এই যে পক্সো আইনে আপনাদের বলছি, খুব হইচই হয়ে গেলে তো লোকসভা একদম দারুণ করে দিল। শুনুন, আপনার চোখ দিয়ে না জল এসে যাবে কথাটা যদি বলি। পক্সো আইনে কিছু অপদার্থ পুলিশ সাব ইন্সপেক্টর রয়েছে, যেটা হাইকোর্ট বলেছে ইনভেস্টিগেশনদেরকে দিয়ে করাবে না। কেন? পক্সো আইনে প্রথম আপনাকে প্রমাণ করতে হবে যে মেয়েটি হচ্ছে মাইনর। তার জন্য এরা কী করছে? মাইনর করছে কি, গ্রাম বাংলা থেকে ভিতর থেকে গিয়ে স্কুলকে 500 টাকা 1000 টাকা দিয়ে একটা সার্টিফিকেট নিয়েছে। হবে না। সাইন্টিফিক, দ্যাট ইজ হচ্ছে অসিফিকেশন টেস্ট। এই হাঁটুর যে হাড়, সেখান থেকে নিয়ে হয় এক্স্যাক্ট আজকে এইজ বলে দেয়। করছে না। এই যখন করছে না, আপনি বলুন তো শিয়ালদায় আমি দেখলাম পরপর কটা কেস, যে আসামিটা আজকে 14 বছরের মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ করে ধরা পড়লো, সে আজকে শুধু এই পয়েন্টের উপর বেস করে আজকে অ্যাকুইটেড হয়ে গেল। আচ্ছা, পুলিশ বিভাগ হয়তো তার এগেনস্টে অ্যাকশন নেবে, যেহেতু হাইকোর্ট করেছে। আমি জানি না, বিগত দিনের সরকার তো করেইনি, কিন্তু যদিও ধরে নিন আপনি করেছেন, তাহলে আপনি বলুন যে মেয়েটা ধর্ষিতা হলো, তার সামনে দিয়ে যখন এই ক্রিমিনাল বাস্টারটা যখন যায়, তার হৃদয়টা কি করে কেঁপে ওঠে আপনি আমাকে বলুন। তার মা বাবার চোখের জলটা কে মোছাবে? এই যে আইন আমাদের রয়েছে, আইনের ইমপ্লিমেন্টেশনটা নয়। কিছু অপদার্থ পুলিশ অফিসার, তারা যেমন কাজ জানে না, আবার টাকা খেয়ে আবার কেসগুলো শেষ করে দিচ্ছে। এই সমস্ত পয়েন্টর যে শুভেন্দুবাবু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে, দেখবেন বারুইপুরে 2জন আয়োকে চেঞ্জ করে দিয়েছে। কেন আজকে চেঞ্জ করলো? নিশ্চয়ই দেখেছে তদন্ত ঠিকমতো হচ্ছে না। উনি যে কথাটা বলেছেন যে আমি বিচার করব হচ্ছে গিয়ে আমার ক্রাইমের উপরে, ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে। আমরা যে মেয়েটাকে মেরেছে, হিন্দু মুসলিম দেখেনি তো, যে মেরেছে তাকেও যখন আমরা সাহায্য করব বা শাস্তি দেব, আবার যাকে লিঞ্চিং করেছে, যে নিরপরাধ ছেলেটাকে মেরেছে, যারা মেরেছে, এবং আনরুলি মব এসে, যেহেতু মানে কালকে কথাবার্তাটা একটা মুখ্যমন্ত্রী বলছেন যে উনি ক্রেডিটেবল ইনফরমেশন ছাড়া একজন সিএম বলতে পারে না। উনি বলেছেন নামের উপর ভিত্তি করে ছেলেটাকে হত্যা করে দেওয়া হয়েছে। আচ্ছা, কিছু ছেলে বলে বেড়াচ্ছে ওই ছেলেটা যে মারা গেছে তার নাম নাকি উল্টো, অথচ ছেলেটা যে মারা গেছে ইনোসেন্ট, তার মা বলছে ভাই তার বার্থ সার্টিফিকেট, তাকে ছোটো থেকে মানুষ করেছে, তার স্কুল সার্টিফিকেট রয়েছে, আপনারা চেঁচিয়ে দিচ্ছেন। অতএব আমি মনে করে থাকি, সোজা গল্প, যে এই যে গুন্ডা দমন আইনটা করেছে, একটা নিজের মনে জিজ্ঞাসা করে, তমান্না বাচ্চা মেয়েটা যে মারা গেল, ওই মবটা আনরুলি নয়? আপনারা বলুন, তমান্নার একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা মেয়েটা যে মারা গেল, যারা আজকে বোম নিয়ে একটা বিজয় মিছিল যাচ্ছে, বোম, এটা ভাবতে পারছেন? আর বলছে খেলা হবে। যারা ভাই ওই আপনার যুব ভারতীতে যা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হচ্ছে, ওখানে বলো না,
মব যাচ্ছে, মানুষকে মারছে, বোম ছুটছে, বলছে খেলা হবে খেলা হবে। এটা একটা স্লোগান। বন্দে মাতরম একটা স্লোগান হতে পারে, ভারত মাতা কি জয় একটা স্লোগান হতে পারে, জয় হিন্দ কথাটা একটা স্লোগান হতে পারে। বলছে আবার আরেকটা এর আগে ছিল কি, পুড়িয়ে দাও গুড়িয়ে দাও, এগুলো একটা স্লোগান। অতএব আমার মনে হয় যে বিলটা আজকে এসছে, আপনারা যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা যারা চিন্তা করি শান্তিপ্রিয় মানুষ, নিপীড়িত মানুষদের দীর্ঘদিন ধরে অত্যাচারিত হতে হচ্ছে, পুলিশ যদি ঠিকমতো তদন্ত করে, আইনটা যদি আজকে ইমপ্লিমেন্টেশনটা, আইন করলেই হবে না, ইমপ্লিমেন্টেশনটা হয় এই গুন্ডাবৃত্তি যাতে বন্ধ হতে পারে তার জন্য। কারণ সমাজে গুন্ডা সমাজবিরোধিতা যাতে আবর্জনা বিস্তার না করতে পারে তার জন্য কিন্তু আইনটা ওই রামশ্যাম যদুমধু আমার সাথে খারাপ ব্যবহার করলো বলে আমি আমি ধরে অ্যারেস্ট করলাম না, হয় না। মনে রাখবেন, অধিকার লাভের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে সংযত এবং সতর্ক হতে হয়। আমি আমি সিএম, আমি প্রধানমন্ত্রী, আমি এখন যা খুশি তাই করে দিলাম, হয় না। অতএব আপনারা জানেন রবীন্দ্রনাথের বিখ্যাত এই বাণীটা, চোখের বালিতে বিনোদিনীকে বলেছিল, অসাধারণ কথা। আপনি আবার বলছি, আজকে যে আইনটা হচ্ছে, সাধারণ শান্তিপ্রিয় মানুষ আপনারা নিশ্চয়ই খুশি হবেন, এবং গুন্ডাবৃত্তি যারা হচ্ছে তার ডেফিনেশন অনেক বড়, তাদেরকে আজকে এই আইনটার বিরুদ্ধে যদি আজকে পুলিশ অফিসাররা ভালোভাবে যদি না জানতে পারে আইনটা, তাহলে কিন্তু আইন শুধু করলেই হবে না, পিডিপিপি অ্যাক্টের মতোই হবে। একদম স্যার, আপনার কথা অনুযায়ী আমার 2-3টে প্রশ্ন আছে। প্রথমত, আপনি যেটা বললেন যে আপনি যখন দায়িত্বে ছিলেন তখন সেই সময় যদি এই আইনটা আসতো আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারতেন, 1 নম্বর। দ্বিতীয়ত স্যার, আপনি আরেকটা পয়েন্ট বললেন যে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ কার্যকর করা এই বিষয়টা। স্যার, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গুন্ডাদের ওপর আইন কার্যকর করার ক্ষেত্রে অনেক রকম চাপ এসে পড়ে, বিশেষত রাজনৈতিক চাপ, এবং পলিটিক্যাল ক্রিমিনালাইজেশনের একটা প্রশ্ন চলে আসে সেই পরিপ্রেক্ষিতে। এবং স্যার, আরেকটা বিষয়, আমরা যদি বারুইপুর কাণ্ডটা আরেকবার দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এই যে যখন বাবা মা প্রথম মিসিং ডায়েরি করেছেন, আরেকটু যদি তৎপর পুলিশ হতেন তাহলে কি মেয়েটাকে বাঁচানো যেত না? মানে এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের একটা চিত্র, যে সাধারণ মানুষ তাদের অভিযোগ নিয়ে যখন যাচ্ছে, পুলিশ কিন্তু কখনো অভিযোগ নেন, কখনো নেন না, কখনো তাদেরকে বসিয়ে রাখেন। এটা কিন্তু একটা সাধারণ চিত্র। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগটা নিয়েছেন এই গুন্ডা দমন বিল বা তার ক্যাবিনেট, নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু স্যার, এই যে জায়গাগুলো মানে সিস্টেমের ভেতরে যে প্রশাসনিক জায়গা, সেগুলো কি সত্যি সক্রিয় হতে পারবে এই গুন্ডা দমন বিলের জন্য? আপনার কি মনে হয়? দেখুন, প্রথম কথা বলি যে আমি একটা লেখা লিখেছি একজনের পেপারে, যে বারুইপুর আতঙ্কপুর। এই যে কথাটা আপনি বললেন যে পুলিশ যদি প্রম্পট অ্যাকশনটা না দিত, ওই যে সূর্যপুর ফাঁড়িতে যখন গেল, আরে ভাই, আমরা চাকরি করেছি, খাইনি, খবর এসছে ইউনিফর্ম পরে রাত 1টার সময় ফিরেছি, খবর এসছে খাওয়া ফেলে দিয়ে চলে গেছি যে আমাকে এলাকায় যেতে হবে। আর বেশি খেলে শরীর অসুস্থ হয়, না খেলে শরীর ঠিক থাকে। একটা ইনফরমেশন দিচ্ছে, পুলিশ চুপ করে বসে আছে। আবার কি, আবার ধরে দিচ্ছে, সেই ধরার পরে নাকি অনেকে পালিয়ে গেছে, কেউ বলছে ছেড়ে দিয়েছে। আরও যেটা তোমাকে বললাম, যে যাকে আজকে ধরা পড়লো, যে এনকাউন্টার মারা পড়লো, যে হলো যাই হোক, তাকে যখন পুলিশ 1.5 ঘন্টা পরে যখন পুকুর থেকে মানুষ তুলছে, সেখানেও পুলিশ নেই। 1.5 ঘন্টা ধরে পুলিশ নেই। এ কোন পুলিশ রে ভাই? এখানে আইসিও নেই, ওখানে ফাঁড়ির লোকগুলোও নেই। অতএব আমি মনে করে থাকি এরা কখনো পুলিশ নয়। আমরা যে সমস্ত জায়গাতে আজকে একটা কোশ্চেন আসে সব জায়গায়, হু উইল পুলিশ দ্য পুলিশ? মানে পুলিশকে কে পুলিশ তৈরি করবে? পুলিশকে তৈরি করতে পারছে না তো। আপনারা বলুন না যে আমাদের এর আগে কত বলেছে, স্টেট সিকিউরিটি কমিশন করা হয়েছিল, স্টেট সিকিউরিটি কমিশন। আপনি দেখুন ভাওতাবাজি কোথায়? স্টেট সিকিউরিটি কমিশন। আপনার সুরক্ষা নিরাপত্তা কোথায়? নেই। কারণ এক সংখ্যক পুলিশ দলদর্শে পরিণত হয়েছে, যেটা আমার এখন খুব খারাপ লাগছে। শুনে নাও, আমাকে হয়তো অনেকে আপনারা ভুল বুঝবেন, যাতা গালিগালাজ করবেন। আমরা বিগত দিনের সরকারে দেখেছি এক সংখ্যক পুলিশ আজকে চরম দলদাসে পরিণত হয়েছিল, যেমন শান্তনু সিনহা বিশ্বাস, ওর ইউনিভার্সিটিতে বহু পুলিশ আজকে জয়েন করেছিল শিক্ষার্থী, সেটা আজকে ধিক্কারিত হচ্ছে, সরকারের বদনাম হয়েছে। এখন ইদানিং 2 মাসে আমি দেখতে পাচ্ছি এক সংখ্যক পুলিশ অফিসার অনেকে এখন বিজেপির হয়ে কাজ করছে। পুলিশ থাকবে নিউট্রাল, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী যদি বলে, কতজনকে সাসপেন্ড করবেন আপনি? কতজনকে সাসপেন্ড করবেন? আজকে যদি ধরুন আজকে
বারুইপুরের আইসি বদলি হয়ে গেল, আইও বদলি হয়ে গেল, যেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখুন একটা জিনিস লক্ষ্য রাখবেন, তালাতলাতেও দেখেছে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছে, ইউনাইটেডলি সবাই ঝাঁপিয়ে পড়েছে, ওখানে মন্ত্রীও গেছে, অগ্নিমিত্র পাল মিসেস উনিও পৌঁছে গেছেন, আর মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় পৌঁছে গেছেন। কারণটা কী কারণে? আজকে হিনিয়াস ক্রাইম হলো, রায়ট হলো, মানুষ মারা গেল 40-50 জনে, মুখ্যমন্ত্রী যাবে, কিন্তু প্রত্যেক জায়গায় উনি ছুটে যাচ্ছেন কেন? যে মানুষের আজকে যে এক সংখ্যক পুলিশের যে কঙ্কালসার দেহটা, ওটা আজকে কিন্তু প্রলেপ দিয়ে মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য চেষ্টা করছে, কারণ পুলিশকে বিশ্বাস করে না মানুষ। একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদের শুনে নিন। এই কিছুদিন আগে, 15-20 দিন আগে, মিস্টার শান্তনু রায় বলে একজন 7টা কোম্পানির ডাইরেক্টর, উনি মারা গেছেন হার্ট অ্যাটাকে। হাইলি কোয়ালিফাইড ওনার স্ত্রী, উনি গেছেন লেক থানাতে একটা ডায়েরি করতে, মিসিং ডায়েরি করতে, একটা যে কোনো কারণে একটা ডায়েরি করতে। একজন অ্যাডভোকেট বলছে বসুন, ওসির সাথে বেরিয়ে এসে বলছে 20,000 টাকা দিন। হ্যাঁ, আমি বলছি আপনাকে, শুনে নিন। এই 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 সরকার আসার পরে ওসির ঘরে অ্যাডভোকেট এসে বেরিয়ে বলছে 20,000 টাকা দিতে হবে একটা ডায়েরি করার জন্য। আমাকে সেই ভদ্রমহিলা ফোন করে ওখান থেকে, আমি সেই অ্যাডভোকেটকে যা বলেছি, ও পরবর্তীকালে ওখান থেকে পালিয়ে গেছে এবং ছাড়িনি তো ওকে। এখন এই যে ওসি আপনারা ডায়েরি করার জন্য আমাকে ফোন করছে যে স্যার একটু বলে দিন, আমরা একটা ডায়েরি করাতে যাব, এটা আমাদের ব্যর্থতা না? আপনি থানায় যাবেন, আপনার মৌলিক অধিকার, আপনি থানায় গিয়ে একটা ডায়েরি করবেন, কেস করবেন, কিন্তু আবার সোর্স লাগাচ্ছেন যে স্যার আপনি একটু বলে দিন আমাদের পুলিশ খারাপ ব্যবহার করে। এই যে ট্র্যাডিশনটা চলে আসছে, এই ট্র্যাডিশন চেঞ্জ করতে হবে। আরও একটা তোমাদের বলে দিচ্ছি, এই যে কয়েকদিন আগে, এই গত পরশুদিনের আগের দিন কলকাতা পুলিশে 91টা থানাতে কিন্তু মহিলার ডেস্ক, হেল্প ডেস্ক স্টার্ট হয়েছে। জানি না তোমরা জানো কিনা, খুব ঢাকঢোল পিটিয়েছে যে 91টা থানাতে আমরা এই করেছি ওই করেছি। আপনারা জেনে নিন, পেপারে দেখে নিন, 42910099 এই নাম্বারটা দিয়েছে। আপনি আজকে ফোন করুন, দেখবেন পাবেন না। আরেকটা আপনাদের নাম্বার বলেছি, আপনারা দেখুন, যেটা আপনাদের জানা দরকার, ওটা করেছে বিজেপি হেল্পলাইন। দেখুন আপনি কি, আমি আপনাদের নাম্বারটা দিচ্ছি, 8220822820। আপনি ফোন করুন, দেখবেন বলছেন যে আমি শুভেন্দু অধিকারী বলছি, আপনাদের সেবায় নিয়োজিত, আপনাদের কোনো খবর থাকলে আমাদের দিন, টুক কেটে দেন। এই নাম্বারটা দেওয়ার দরকারটা কি? এটা বিভিন্ন টিভিতে আমি চিৎকার করে বলছি, আপনারা বলবেন আমি বিজেপি শত্রু এখন, কিন্তু যেটা সত্যি সেটা আমাকে বলতে হবে। যে আপনি আমাকে বলুন, সাধারণ মানুষ আজকে থানায় যাচ্ছে, ওসি কোনো হেল্প করছে না, আপনি আমাকে বলুন লোকাল এসপি ফোন করছে না, তাহলে তুমি আমাকে হেল্পলাইন দিচ্ছ, হেল্পলাইনে কেন কাজ হবে না? আমি তো এটা নোট নিয়ে রেখে দিয়েছি, সাধারণ মানুষকে জানাচ্ছি। পরশুদিন 3টে প্রোগ্রাম করেছি, আপনি জানেন, কোথায় বাগবাজার, কোথায় সূর্য সেন, কোথায় কোথায় প্রোগ্রাম, যাদবপুর ইউনিভার্সিটিতে, সব জায়গায় আমি নাম্বারগুলো দিয়েছি। এখন প্রচুর ফোন আসছে আমার কাছে, স্যার কোনো কাজ হচ্ছে না, অথচ লিখে রেখেছে বিজেপি হেল্পলাইন। হোয়াট ইজ দিস? আজকে যে সেল আছে আপনারা দেখবেন না যে এই নাম্বারগুলো ঠিক হচ্ছে কিনা? তাহলে কেন দিচ্ছেন আজকে আপনার পেপার? কেন ফেসবুকে অ্যাটেন্ড করছে? কেন আজকে পেপারগুলোতে লেখা হচ্ছে যে আপনারা এই যে নাম্বার করুন 03324910094? দেখুন আপনি, আবার আরেকটা নাম্বার দিচ্ছে, শুনে নিন, 112। দেখুন, এই বিজেপি সরকার আসার পরে দিয়েছে। তাহলে এটার জন্য তো মুখ্যমন্ত্রী দায়ী নয়, তারা রেসপন্সিবিলিটি যাদেরকে ফিক্স করেছে তাদের এগেইনস্টে অ্যাকশন নিতে হবে, যে তারা কেন আজকে ফেসবুকে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, পেপার থেকে কেন দেওয়া হচ্ছে, কেন লালবাজারের পুলিশ কমিশনার আজকে বললেন 91টা জায়গায় মেয়েদের আজকে কোনো যাতে হ্যারাসমেন্ট না হয়, এবং সেটাতে ম্যাক্সিমাম পেপারে আজকে দিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারটা। আপনি ফোন করুন, আমি আপনাদের আবার বলছি ভাই, মনে কিছু করবেন না, 03324910099। দেখুন কি করছে, দেখুন কাণ্ডটা। তা আমার মনে হচ্ছে যে পুলিশ যদি নিরপেক্ষ না হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষের হ্যারাসমেন্ট চূড়ান্ত হবে। কারণ এক সংখ্যক মানুষ, আপনারা যারা পুলিশ অফিসার, আচ্ছা তোমাকে আমি একটা জিজ্ঞাসা করি, আপনারা যারা অফিসার ইনচার্জ, হ্যাঁ আপনারা যারা অফিসার ইনচার্জ প্রত্যেক থানাতে আছেন, আপনারা বলুন তো, সব জায়গায় মুখ্যমন্ত্রী যাবে, তারপরে আপনারা নড়ে চড়ে বসবেন? হ্যাঁ, আপনারা কতজন থানা চার্জ নিয়েছেন, কটা থানা এলাকায় স্কুলে গিয়ে বোর্ডে আপনার ফোন নাম্বার লিখে দিয়েছেন? বলুন আপনারা আমাকে, আপনারা কেন এলাকায় কন্ট্রোল করতে পারছেন না? আপনার দিস কোশ্চেন ইজ অ্যারাইজিং, হু উইল পুলিশ দ্য পুলিশ? কটা থানার অফিসার ইনচার্জ আজকে লোকাল কলেজে, আজকে স্কুলে গিয়ে ফোন নাম্বার আপনার, আমি অরিন্দম আচার্য বা আমি রামসম্পদ চক্রবর্তী বা আমি আবিদ আলী শেখ, আমার এই ফোন নাম্বার, আপনারা কোনো অসুবিধা হলে জাগর, আপনার
গোপনতা বজায় রাখবো। আরে ভাই, আমি তো 10,000 চিঠি পেয়েছি, কত ফোন পেয়েছি, কত ক্রাইম কন্ট্রোল করেছি, ঠাকুর ঘরের ভিতর থেকে রিভলভার উদ্ধার করেছে, মসজিদের জায়গা থেকে হেল্প নিয়ে গিয়ে কত কাজ করেছে, সব তো ফোন করে দিচ্ছে আমাকে। আর আপনারা এখানে এক একটা ওসিকে দেখছি, ওই শান্তনু সিনহা বিশ্বাস 10 ভরি হার একটা, 20 ভরি গলার সোনা। মানুষ ভালোবাসে না আপনাদের, ওই জন্য জুতো দিয়ে বাড়ি মারছে, ওই জন্য থানার গাড়ি গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। মুর্শিদাবাদের এসপি আজকে তাকে পর্যন্ত আজকে বিশ্বাস কি বলছে, আমরা বেলডাঙ্গার ঘটনায় বলছে 30 ঘন্টা ধরে আমরা ধৈর্য ধরেছি, কেননা শুক্রবার। ভাবতে পারছেন, এটা এসপি অশোক স্তম্ভ পড়ে বলছে যে 20 ঘন্টা ধরে ধৈর্য, এদিকে প্যারালাইজ করে দিয়েছে। এই পুলিশ দরকার নেই, যার জন্য মুখ্যমন্ত্রী গত পরশুদিন বোধহয় রেজিনগর না কোথায় গিয়ে বলেছেন, প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। ঠিকই তো, এরা আনফিট টু বি দ্য এসপি অফ ডিস্ট্রিক্ট। একটা আজকে বলতে খুব খারাপ লাগবে, এই যে আরজিকর ইস্যুটা একটা সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারে ভাই। সাব ইন্সপেক্টর ওয়াজ সাফিসিয়েন্ট টু কমপ্লিট দ্য ইনভেস্টিগেশন। আজকে পুলিশ কমিশনার ইনভলভ, আজকে ডিসি ইনভলভ, তাদের সাসপেন্ড করছে। এ লজ্জা কার? ক্যালকাটা পুলিশের মান সম্মান বলে কিছু আছে? আবার ক্যালকাটা পুলিশে এত সম্মান, আজকে ভিলেজগুলোতে সাদা ড্রেস দিয়ে পাঠিয়ে দিয়েছে। ভালো অফিসার নেই? অনেক ভালো অফিসার আছে। মিস্টার ডিপি সিং এর আন্ডারে চাকরি করেছি, কত ভালো। সৌমেন মিত্র, কত ভালো অফিসার সমস্ত রয়েছে। একে মালিওয়াল, আর.ডি. মুখার্জি, কত ভালো ভালো অফিসার। পঙ্কজ দত্ত, নজরুল ইসলাম, এদের আমরা চাকরি করেছি তাদের। আমার মনে হয় ভাই, তোমরা মনে কিছু করো না। আইন করলাম, আইন করে বাড়ির বইগুলো আমরা যদি এখন রেখে দিই, আরে ভাই, একজন ওসি সেদিন বলছে যে স্যার আমি ওসিগিরি হচ্ছে ডিউটি অফিসে কী করে, তার জন্য সিসিটিভি। আপনি ভাবুন, ক্যালকাটা পুলিশের একজন অফিসার ইনচার্জ বলছে যে আমি ওসির ঘরে থাকি, ডিউটি অফিসার কী করে আমার সিসিটিভি লাগাতে হবে। ভাই, তুমি 12 হাত দূরে যে ডিউটি অফিসারকে কন্ট্রোল করতে পারছো না, তুমি এলাকা কন্ট্রোল করবে? তোমাকে সেই দিনই তোমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। খালি আনছে। হ্যাঁ, এটা সত্যি, আজকে পুলিশের ইনফ্রাস্ট্রাকচার অবস্থা খুব খারাপ ছিল, গাড়ি নেই, ফোর্স নেই। যেমন ভাঙড় থানাকে 7খানা করেছে, গিয়ে দেখে আসো, একটা অফিসার ইনচার্জ 2টো থানা কন্ট্রোল করছে। এরকম দরকার নেই। আমার দরকার হচ্ছে কি, প্রিভেন্ট করার জন্য যেগুলো করার দরকার, পুলিশের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার। পুলিশের যে মনোবলটা ভেঙে গেছে, এবং যে সমস্ত পুলিশ অফিসার দলদাসে পরিণত হয়েছে, তাদের পয়েন্ট আউট করে হয় রেকটিফাই করো, আর তারা তো চাকরি থেকে বাদ দিয়ে দাও। অনেক ভালো ভালো ছেলে এখন চাকরি পাচ্ছে না। এটা আমি শেষ করছি, যে কিছু সংখ্যক পুলিশ অফিসার যেমন তৃণমূল সরকারের সময় দেখেছি একদম দলদাসে পরিণত হয়েছে, যার জন্য সরকারটাই পড়ে গেল। আবার কিছু সংখ্যক এখন পুলিশ অফিসার দেখছি আবার বিজেপি করে বেড়াচ্ছে। খবরদার, যদি সাকসেস পেতে চান, সাধারণ মানুষের প্রাণ ভরা আশীর্বাদ পেতে চান, নারীদের সম্মান রক্ষা করে যদি আজকে সত্যিই আশীর্বাদ পেতে চান, নিরপেক্ষ থাকুন। মনে রাখতে হবে, এই রাজনৈতিক নেতারা এরা কিন্তু ইলেক্টেড, আপনি কিন্তু সিলেক্টেড ভাই। আপনি 60 বছর চাকরি করবেন, পেনশনও পাবেন, বেতন পাবেন। এখন পুলিশের বেতনটা কিন্তু অনেক ভালো। একটা লাস্ট প্রশ্ন করবো স্যার, বিরোধীদের একটা অংশ এই গুন্ডা দমন আইনে তারা যেটা বলছে, বা গুন্ডা দমন বিল নিয়ে যেটা তারা বলছেন, যে এটা হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার একটা আইন। আপনি কি বলবেন? দেখুন, আমি মনে করে থাকি ভারত তো একটা গণতন্ত্র দেশ এবং ফেডারেল স্টেট, মানে মৈত্রীর বন্ধনে আবদ্ধ আমাদের দেশ। আমি মনে করি যে লোকসভাতে এবং বিধানসভাতে কিন্তু বিরোধী পক্ষ থাকা দরকার। রাজনীতি আমাদের দরকার, রাজনীতিবিদ আমাদের দরকার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে টিভি চ্যানেলে প্রশ্ন করে যখন উত্তর দিতে পারে না, সেটা হচ্ছে কি যে প্রতিবাদ করতে হয়, তাই প্রতিবাদ করছে। এবং তাদের মধ্যে অনেকে পেইড স্পিকারটা কি আপনারা লোকসভায় দেখেছেন, টাকা দিয়ে কোশ্চেন করছে। সেই ভদ্রমহিলাকে তো টেনে হিসেবে ওখান থেকে এথিক্স কমিটি তাড়িয়ে দিল, আবার ঢুকেছে। আমার মনে হচ্ছে যারা আজকে বারুইপুরে এনকাউন্টার নিয়ে কথা বলছেন, গুন্ডা আইন নিয়ে কথা বলছেন, তাদেরকে নাকি মেরে ফেলবে, এই বেরবে, তাদেরকে একটা প্রশ্ন শুধু জিজ্ঞাসা করি, যে 2007 সালে নন্দীগ্রামে যে ফায়ারিংটা হয়েছিল, সেখানে কিন্তু 14 জন নিরীহ গ্রামবাসীকে পুলিশ হত্যা করেছিল। গুগলসে যান, উইকিপিডিয়াতে যান, ওখানে লেখা আছে লার্জার এনকাউন্টার 2007 সালে। আপনারা তখন কোথায় ছিলেন ভাই? 1993 সালে মনে হচ্ছে যে 21শে জুলাই যে রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল কি সেন্ট্রাল গভর্নমেন্টের কারবার এখানে হয়েছিল। আচ্ছা,
সেখানে তো 13 জন মানুষকে হত্যা করা হয়েছিল। কারা করেছিল? পুলিশ করেছিল। কোথায় ছিলেন তখন? সেইটা নিয়ে তৃণমূল সরকার অত হইচই করলো, একটা কমিশন করেছে, কিছু হয়েছে? সেই সমস্ত পুলিশ অফিসার, আপনাদের বলে দিই, সেই সমস্ত পুলিশ অফিসার তো পরবর্তীকালে দারুণ পোস্ট পেয়েছে। মনীশ গুপ্ত হোম সেক্রেটারি ছিল যখন ফায়ারিং হয়, তখন দেখুন এই তৃণমূল সরকারের সময় সে কোথায় ছিল। অর্থাৎ আমার মনে হচ্ছে বিরোধীদের নিশ্চয়ই প্রয়োজন আছে, 100 বার আমি মনে করে থাকি বিরোধীদের প্রয়োজন আছে। তারা যে কথাবার্তাগুলো বলে সেই সাধারণ মানুষ কতটা বিশ্বাস করে আমি জানি না। তবে আমার মনে হচ্ছে এই গুন্ডা দমন আইন নিয়ে যদি কেউ বলে থাকে এবং রংফুল কনফাইনমেন্ট যদি কোনো পুলিশ অফিসার করে থাকে, তার যেমন শাস্তি হবে। এবং এই গুন্ডা দমন আইন যে গুন্ডাগিরি করে আজকে কত বছর ধরে করছে, জাহাঙ্গীর, শাহজাহান জেলের ভিতরে থেকে পর্যন্ত আজকে গুলি করে মেরে দিচ্ছে। আজকে শওকাত, আপনি ভাবুন তো, শওকাতের আজকে দেখা যাচ্ছে এক ভদ্রমহিলা তার সন্তানটাকে আটকে রেখে মাসের পর মাস, বছরের পর বছর 3 জনে মিলে তাকে ধর্ষণ করছে। এই শওকাত মোল্লা, তাকে আবার হাত তুলে আমাদের এক্স মুখ্যমন্ত্রী বলছে শওকাত আমাদের এমুক করে তমুক করে। আপনি ভাবতে পারছেন? অতএব আমার মনে হয় গুন্ডা দমন ইজ ওয়াজ আর্জেন্টলি রিকোয়ার্ড টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, এবং তাদেরকে আজকে চরম শাস্তি দেওয়ার। আমি আর শেষ করছি একটা কথা বলে, যারা আপনারা আমাকে চেনেন, টিভি চ্যানেলগুলো তো দেখেন, আজকেও যাচ্ছে একটা টিভি চ্যানেলে, দীর্ঘদিন ধরে 3-4 বছর ধরে বলে আছে কাস্টোডি ট্রায়াল। দেখুন আজকে মুখ্যমন্ত্রী পরশুদিন যেন আমার মনের কথাটাই বলেছে, কারণ উনি অ্যাডভোকেট, ঠিক ধরেছে। কাস্টোডি ট্রায়াল বলুন তো আপনি আমাকে। অনুব্রত মণ্ডল 3 বছর জেল কেটে বেরিয়ে চলে এসেছে। জীবন শাহ দেখুন 2 বার জেল কেটে বেরিয়ে চলে এসেছে। আপনি দেখুন পার্থ চট্টোপাধ্যায় 2.5-3 বছর জেল কেটে বেরিয়ে এসেছে। কেন? তার ট্রায়ালই হচ্ছে।